আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি সাইমা। সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার চ্যানেল দ্যাট দেশি সাইমাতে। কেমন কাটছে আপনাদের সবার রোজা? আশা করি আল্লাহর রহমতে বেশ ভালোই কাটছে। রমজানের প্রতিটা দিন তো আর একরকম যায় না। তো আজকে ইফতার থেকে পরের দিন ইফতার পর্যন্ত সময়টা ঠিক কীভাবে গেল সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর ইদানিং চেষ্টা করছি ভাজাপোড়া একটু কম খাওয়ার জন্য। তো আজকে থেকে অ্যাটেম্প্ট নিচ্ছি। তো আপনাদের সাথে নেক্সট ভিডিওগুলোতে চেষ্টা করব ইফতারে কী রকম খাবার-দাবার খাচ্ছি ভাজাপোড়া ছাড়া সেটা ইনশাল্লাহ শেয়ার করার। তো এখানে আজকে ইফতারটা শেষ হয়ে যাওয়ার পর আমি আমার টুকটাক কিছু কাজ ছিল ঘরের এগুলো করে নিচ্ছি একটু রেস্ট নিয়ে। আসলে যেটা বললাম সব দিন একরকম যায় না। ইফতারের পরে কাজ করার কোনো ধরনের এনার্জি থাকে না। বাট মাঝে, মাঝে কিছুই করার থাকে না। কাজকর্ম জমে থাকে, কিছু করতে হয় কারণ সারাদিন অফিস করে ঘর সংসার সামলিয়ে আসলে টুকটাক কিছু কাজ তো জমেই যায়। আর রোজায় দেখবেন যে কাজের না মানে অনেক বরকত, কাজের শেষ নাই কোনো। মনে হয় যে রোজায় অনেক রিল্যাক্স থাকবো বাট আসলে হয়ে ওঠে না। ঘরের কাজকর্ম থাকে, ইবাদত থাকে, অফিস থাকে, সব মিলে অনেক ব্যস্ততায় যায়। তো যাই হোক এখানে আমি কিন্তু কাপড়-চোপড় দিয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য। এটা ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে কাপড়গুলো হিটিংয়ে দিয়ে দিলাম আরকি শুকানোর জন্য। কিছু আমাদের রেডিয়েটরে দিয়েছি, কিছু হচ্ছে হিটিংয়ে দিয়েছি। তো কাপড় শুকানো কিন্তু একটা বড় একটা ব্যাপার। এদের যেহেতু শীতকাল এখনো আমাদের বাহিরে কাপড় শুকানো যায় না। তো কাপড় শুকাতে যেয়ে দেখি যে আমি একটা মোজা হারিয়ে ফেলেছি। এটা কোথায় যে আল্লাহই জানে, এটা খুঁজতে হবে আবার। তো যাই হোক যারা আমার ১ম এই ভিডিও দেখছেন, আশা করি আপনাদের কাছে ভিডিও ভালো লাগবে। আমি চেষ্টা করি যে আমার লাইফটা ঠিক যেরকম ওইরকমভাবেই আপনাদের সাথে শেয়ার করার জন্য, যতটুকু শেয়ার করা যায়। তো ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশনের পাশে যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করে রাখতে পারেন। এতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশনস চলে যাবে আর আপনি সাথে, সাথে দেখে নিতে পারবেন। না হলে পরে সময় করেও দেখে নিতে পারবেন। তো এখানে হচ্ছে আমি ডিশওয়াশার থেকে থালা-বাসন যা, যা জমেছিল ইফতারের আগে, ইফতারের পরে ওটা ধোয়া হয়ে গিয়েছে। ৩০ মিনিটের একটা সাইকেল আমি ইউজ করি রেগুলার ধোয়াধুয়ির জন্য। সেটা করে থালা-বাসন তারপর আমার যেসব বাটি-টাটি আছে সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখলাম এখন। তো এগুলা ওয়াশিং মেশিনে বলেন বা ডিশওয়াশারে বলেন সবকিছু ধোয়া হয়ে যায় ঠিকই। বাট এটার আগে পরে কিন্তু কাজ থাকে। এমন না যে ওয়াশিং মেশিন থাকলে ইনস্ট্যান্ট সবকিছু হয়ে যায়। ইনস্ট্যান্ট বলে আসলে কিছু নাই। জাস্ট হাতে ধোয়ার জায়গায় এটা মেশিন ধুয়ে দিচ্ছে কাপড়টা। আর ডিশওয়াশার কিন্তু আমি শুধু সিরামিকের জন্যই মেইনলি ব্যবহার করে থাকি। আমার যে হাঁড়ি পাতিল এগুলো কিন্তু আমি নিজে হাতেই ধুই। কারণ ওগুলো আসলে ডিশওয়াশারে জায়গাও হয় না। আমার ডিশওয়াশারটা বেশ ছোট, দেখে বোঝা যায় না হয়তো। বেশ ছোট এটা। তো থালা-বাটি ধুই আর হচ্ছে যে আমার হাঁড়ি পাতিলগুলো কিন্তু আমি আমার হাতেই ধুই। তো বললাম যেটা সবসময় সময় সমান যায় না। আপনারা সবাই আমার যারা ভিডিও দেখেন আগে থেকে আমি কিন্তু সবসময় একটু মিল প্রেপ করে রাখি। কিন্তু আজকের দিনটা আমি আর পারি নাই। তাই আমাকে ইফতারের পরে রান্না করতে হচ্ছে। আর নরমালি দেখা যায় গত বছর আমাদের ইফতার ৮টার দিকে হওয়াতে না অনেক সুবিধা ছিল। ইফতারের পর আর ডিনার করার কোনো ঝামেলা নাই। একবারে সেহরি খাও। আর সেহরি তো আমরা দুজন খুবই লাইট খাই। তাই ভাতটা তো খুব এভয়েড করতে পারছিলাম গত রোজাতে। বাট এইবার উল্টা। এবার যেহেতু আমাদের ইফতার ৫:৩০ ৬টা এরকম সময় তার মানে ভাত খাওয়ার জন্য ডিনারের জন্য কিন্তু বেশ লম্বা একটা সময় থাকে। খিদা লেগে যায় আর তারাবি নামাজ পড়লে কিন্তু আরও বেশি ক্ষুধা লাগে আমার। আমি জানি না কার সাথে এরকম হয়, আমার তো বেশ ক্ষুধা লাগে। তো যাই হোক আজকে খুবই সিম্পল ছিল। গতকালকে মুরগি ছিল, ডাল রান্না করলাম আর হচ্ছে শিম দিয়ে, চিংড়ি দিয়ে, ফুলকপি, আলু দিয়ে একটু ভাজি করলাম। শিমটা ফ্রোজেন ছিল, আমি কিনে এনে ফ্রোজেন করেছি, দোকানের ফ্রোজেনটা না। এই তো এরপর একদম ফ্রেশ-ট্রেশ হয়ে আমি নামাজের জন্য চলে আসছি। সবসময় দেখা যায় নামাজ পড়ে খেতে যাই। তো আজকে উল্টা ক্ষুধা ছিল। তো সেজন্য রান্না করার সাথে, সাথে খুব লোভ হচ্ছিল তরকারিটা খাওয়ার জন্য। তো খেয়ে ফেললাম। এখন যেহেতু লম্বা একটা সময় নামাজ আর ইবাদতের টাইম তো সে কারণে আর তেমন কিছুই শুট করি নাই।
এটা নেক্সট দিন সকালবেলা আমি হচ্ছে যে একটু ইফতারের জন্য ড্রিঙ্কস বানাবো। গতদিন আসার সময় আমার হাসব্যান্ড নিয়ে আসছিল এই আমগুলো, কাঁচা পাকা আম আর কি। মানে একটু টকটকে ছিল কাঁচা আম যেহেতু। তো এটা দিয়ে একটু কাঁচা আমের শরবত বানাবো। অনেক দিন হয়েছে খাই না, বেশ অনেক দিন। আমাদের এখানে অনেক ঠান্ডা তো এখনও, তাই ঠান্ডা জাতীয় ড্রিঙ্কস খেতে না ইচ্ছা করে না খুব একটা। মানে কেন জানি মানে শরবত জাতীয় যে জিনিসগুলা, বাট রোজা রাখার সময় তো আসলে শরবত তো খেতেই হয়। গলাটা ভিজানোর জন্য অনেক ভালো লাগে আসলে না? আর ইফতারের সময় যখন প্রথম পানি বা শরবতের সিপটা নেই তখন যে কী শান্তি লাগে, আলহামদুলিল্লাহ। মানে এটা আমি এখন রোজা রেখে ভয়েস ওভার দিচ্ছি না জন্য আল্লাহর রহমত। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও এডিট করলে ভয়েস ওভারটা ইফতারের পরে একটু ফ্রি টাইমে আমি দিতে। রোজা রাখা অবস্থায় আমি চেষ্টা করি যাতে ভিডিও নিয়ে কাজ না করি, কারণ আরও অনেক কাজ আমার থাকে, অফিস থাকে, ঘরের কাজ থাকে, সময় পাই না সত্যি কথা। এই জন্য আপনাদের জন্য না ভিডিওগুলো রেগুলার নিয়ে আসতে অনেক একটু টাইম হয়ে যায়। আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা সবাই বলেন যে অ্যাটলিস্ট যেন ছোট ছোট হলেও ভিডিও দেই, আসলে সময় করে উঠতে পারছি না। আল্লাহ যেন আমার সময় বরকত দেন, আরও দোয়া করবেন যাতে আপনাদের জন্য ভিডিওটা রেগুলার দিতে পারি ইনশাল্লাহ। তো যাই হোক, অনেক কথাই বললাম। এখানে কিন্তু আমি আমের শরবত যেভাবে বানাই খুব সিম্পল নরমাল ওইভাবেই বানাচ্ছি। আমটা নিয়ে নিয়েছি, ধনেপাতা, কাঁচামরিচ, এক টুকরা কাঁচামরিচ দেবো আমি জাস্ট একটু হালকা একটা ঝাঁঝের জন্য। লেবু চিপে দিচ্ছি, পুদিনা পাতা। আম যেহেতু আমের শরবত, তো সেই কারণে হচ্ছে আমি পুদিনা পাতাটা খুব বেশি দিব না, কারণ না হলে না পুদিনা পাতার বেশি ফ্লেভার চলে আসে, তখন সেটা আর আমের শরবত থাকে না, পুদিনা পাতার শরবত হয়ে যায়। আর অল্প একটু বিট লবণ দিব, কারণ আমি কাঁচা লবণ ব্যবহার করছি না। এই তো এইগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নিব ফার্স্টে, তারপরে আমি প্রয়োজন মতো পানি এড করে এটাকে আমি আমার পছন্দসই একটা কনসিস্টেন্সি বানাবো আর কি। তো এই তো এখানে হচ্ছে কিন্তু আমের যে পিউরিটা সেটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি মিশিয়ে আমার মজার একটা কাঁচা আমের শরবত বানিয়ে নিব। আর তারপর আমি কিছু আম গাজর গ্রেট করে নিব আমার ব্লেন্ডারটাতে। আমি যখন একসাথে বাল্ক অ্যামাউন্টে অনেক গাজর করি তখন আমি একসাথে এরকম ব্লেন্ড করে নিই। হাতে ব্লেন্ড করলে অনেক সময় লাগে, আর কাটলে তো প্রশ্নই আসে না। অনেক বেশি টাইম ওয়েস্ট কেন করব, যেখানে আমাদের হাতে গ্যাজেট আছে সেটা ইউজ করব। তো আমি কিছু নাস্তা বানাবো, তো সেটার জন্য আসলে কিছু গাজর গ্রেট করে নিব, আর টুকটাক কিছু চিকেন একটু ব্লেন্ড করে নিব। তো আমি এগুলো করতে থাকি আর আপনাদের সাথে আমার মনের একটা কথা বলি। ইদানিং বাংলাদেশে খুবই আম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। রিসেন্ট একটা ইনসিডেন্ট ঘটেছে যেটার কারণে আমার মনে হলো যে আমার আপুদের জন্য আমার কিছু কথা বলা দরকার। কেউ যদি একজনও যদি কথাটা শুনে বা তার মনে যদি ভালো একটা এফেক্ট পড়ে, সেটাই আলহামদুলিল্লাহ। আমি জানি না কারা একমত হবেন, কারণ আমার কাছে মনে হয় মিনিমালিস্ট যে জীবনধারা, পরিপাটি যে সাধারণ জীবনধারা, এটার মধ্যে যে কত বরকত। বেশি আছে মানেই যে সব কিছু ভালো, ব্যাপারটা কিন্তু তা না। এসব অর্জন অনেকেই সফলতার প্রমাণ হিসেবে মনে করে। অতিরিক্ত কোনো কিছু দেখানোটা। কিন্তু মজার ব্যাপার হলো জিনিস যত বাড়ছে শান্তি কিন্তু তত কমছে। আমাদের মনে হয় যত বেশি জিনিস আমরা পাবো তত মনে হয় আমরা সুখে থাকবো, বাট আসলে সত্যটা বিপরীত। তো এখানে একটু ভিডিও রিলেটেড কথা বলি। আমি এখানে আজকে তান্দুরি চিকেন করব। তো চিকেনটা আমি ধুয়ে নিয়েছি। তো এই চিকেনগুলো কিন্তু আমি রোজার আগেই সুন্দর করে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম আর কি, একদম ভালো করে ধুয়ে। তো এখন জাস্ট আমি আরেকটু ১টা ২টা ওয়াশ করে নিয়েছি। এতে কিন্তু চিকেনটা আমার আর তেমনভাবে কিছু করতে হয় নাই। তারপর হচ্ছে এখন এখানে টুকটাক যেসব মসলা লাগে, তো আমি এখানে, আমরা যারা ইউকেতে থাকি তারা এলডি চিনি, ইউএসএ তো আছে এটা। তো ওইখান থেকে আমি এটা তান্দুরি মশলা পাওয়া যায় ওইটা নিয়ে আসছিলাম, তো ওইটা দিয়েছি। তারপর হচ্ছে চিলি ফ্লেক্স, গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, সয়া সস, আর হচ্ছে যে লাল মরিচের গুঁড়ো, ভাজা জিরার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, এগুলো দিয়ে আমি হচ্ছে সয়া সস, এগুলো দিয়ে হচ্ছে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো প্রায় ১৫-২০ মিনিটের মতো, কারণ আমার হাতে আসলে অত বেশি সময় ছিল না যে আমি আগে ম্যারিনেশন করে রাখতাম। তো এইটা ম্যারিনেশন করার পর আমি হচ্ছে ওভেনে দিয়ে দিব। ওভেনে হচ্ছে আমি এটা গ্রিল সেকশনে প্রায় ২০০ ডিগ্রির মধ্যে আমি মনে হয় ২০-২৫ মিনিটের মতো গ্রিল করব, এবং মাঝখানে আমি আবার একটু উল্টিয়ে দিব। তো এখানে চিকেনটা আমি যখন ম্যারিনেশন করছি তখনও আমার মনে আসছিল না যে আমি চিকেনে একটু করে কাট লাগাইনি, কারণ এটা দিলে হয় কি মশলাটা ভালো করে ভিতরে ঢুকে। তো পরে আমি আমার যে কিচেন নাইফটা আছে ওইটা দিয়ে, আমি সিজার আছে, কিচেন সিজারটা আছে, ওইটা দিয়ে আমি একটুখানি
দিয়ে দিলাম আর কি, যাতে হালকা হলেও একটু মশলাটা ভিতরে ভালো মতো ঢুকে আর কি। তো এখানে অল্প একটু তেল আমি ব্রাশ করে দিচ্ছি। এটা দিয়ে তারপর হচ্ছে আমি এখন ওভেনে দিয়ে দিব আর কি। ওভেনটা আমি 10 মিনিটের জন্য 200 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছিলাম। তেলে ভাজা চিকেনের চেয়ে এইভাবে কিন্তু বেক করে চিকেন খেলে কিন্তু এটা কিন্তু অনেক হেলদি হয়। আর যতটুকু তেল আমি ইউজ করেছি এটা অলিভ অয়েল ছিল, আর হচ্ছে 1 চা চামচেরও একটুখানি কম ছিল। তো সেক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট হেলদি ওতে আমি করার চেষ্টা করেছি। তো যেটা বলছিলাম, আমাদের আসলে মনে রাখতে হবে আমাদের জীবন কিন্তু অনেক মূল্যবান। সবচেয়ে বড় কথা, আমাদের আল্লাহর উপর ভরসা রাখতে হবে। মানুষের উপর সব আশা না রেখে আল্লাহর উপর ভরসা করা খুব বেশি জরুরি। নিজেদের মূল্য বোঝাটা জরুরি। জীবনে এমন কিছু খুঁজে নেওয়াটা জরুরি যা জীবনের উদ্দেশ্য দেয়, আমাদেরকে এগিয়ে নিতে শক্তি দেয়। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কৃতজ্ঞ থাকা। অনেক সময় আমরা দুঃখ পাই বা সমস্যায় পাই, তখন আমাদের জীবনের যে ব্লেসিংসগুলো ওগুলো আমরা সচরাচর ভুলে যাই। আর অভিযোগ করি যে আল্লাহ আমাদেরকে যেগুলো দিয়েছেন সেটা কিন্তু আমরা দেখতে পাই না। জাস্ট একবার চিন্তা করেন, আমরা যদি ঠিকমতো যারা নিঃশ্বাস নিতে পারে না তাদের জন্য কতটা কষ্ট, তারা জানে যে একটা নিঃশ্বাস নেওয়াটা কত বড় নিয়ামত। তো সর্বোপরি একটাই কথা, যে মানসিক স্বাস্থ্যের কথা নিজেকেই চিন্তা করতে হবে। আর আমরা সবাই মানুষ, সবাই আমরা পৃথিবীতে ফার্স্ট টাইম আসছি, সবাই জীবনটাকে প্রথমবার এক্সপিরিয়েন্স করছি। তাই এই এক্সপেকটেশনস রাখাটা ভুল যে অপরপক্ষ সব কিছু অটোমেটিক বুঝে নেবে। অপরপক্ষ ফেরেশতা না, অপরপক্ষ অন্তর্যামী না, সেটা একমাত্র আল্লাহ তাআলা। তো মনের কথা প্রপারলি বলা উচিত, সঠিক ওয়েতে কমিউনিকেটও করা উচিত। কিন্তু যদি দেখা যায় যে না, সমস্যা বাড়ছে কমছে না, সেটা যার সাথেই হোক, আমার মনে হয় প্রপার কাউন্সেলিং করা উচিত। কারণ প্রফেশনাল যে সাপোর্ট ওইটার সাথে কিন্তু কোনো কিছুর ম্যাচ নাই। তো এই জায়গাটাতে আসলে ছাড় দেওয়া উচিত না। এদিক সেদিক কথা না বলে, যার সাথে কথা বলে আপনি সমস্যার সমাধান পাবেন তার সাথেই কথা বলা উচিত। এতে আপনার সমস্যা কমবে, বাড়বে না অ্যাটলিস্ট। যাই হোক, অনেক কথাই বললাম। আশা করি সবাই আমরা ভালো থাকবো। এই পৃথিবীতে এখন সব কিছু এত বেশি জটিল, এত দ্বন্দ্ব, এত ঝামেলা। নিজেদের জীবনের ঝামেলারই শেষ নেই। তার মধ্যে পৃথিবীতেও চলছে যে বিভিন্ন ধরনের ঝামেলা। আসলে আল্লাহর কাছে পানা চাওয়া ছাড়া না কিচ্ছু নাই। আল্লাহ যেন এই রমজান মাসের উসিলায় আমাদের মুসলিমদের জীবনে, পৃথিবীতে সবার জীবনে যেন একটু শান্তি নিয়ে আসে, এই দোয়াই। আর সবাই সবার জায়গা থেকে নিজেদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ যেন সব কিছু আমাদের জন্য আহসান করে দেয়। আমাকেও কিন্তু আপনাদের দোয়ায় অবশ্যই শামিল রাখবেন, যেন আল্লাহ সব কিছুতে বরকত দেন, সব কিছু সহজ করে দেন। আমিন। আর এই তো আমার ইফতার টেবিলও একদম রেডি, সিম্পল। আজকে বাসায় যা যা ফ্রুটস ছিল সব ফ্রুটস কেটেছি। আর হচ্ছে শসা, খেজুর, তান্দুরি চিকেন, রুয়াবজা শরবত, এটা আমার খুবই পছন্দ, এটা আমার থাকতেই হয়। একটু শসার রায়তা, আর হচ্ছে আমের শরবত। আচ্ছা, কারা কারা খেজুর তারপর পানি বা শরবত খেয়ে নামাজ পড়ে তারপর ইফতারটা খেতে বসেন? আমাদের কিন্তু এটা অনেক ভালো লাগে। মনে হয় যে একটু লাইট ওয়েট লাগে, নামাজটা পড়তেও শান্তি হয়, আবার পরে ইফতারটাও এনজয় করা যায়। এটা অনেক মজা হয়েছে কিন্তু, না? মানে একটু টক টক আছে এখনো, বাট স্টিল। এটা একটা কিছুই না। হুম। আপেল খাওয়া আমার কাছে পুরো একটা শাস্তির মতো লাগে, বাট ইফতারিতে চিন্তা করলাম খেয়ে শেষ করি, কারণ এগুলা বাসায় থাকে, টাকায় থাকে যে কখন খাবো। অনেক কষ্ট একটা আপেল খাওয়া, এক টুকরা আপেল খাইতে আমার কষ্ট লাগতেছে। ইফতার পর আমার আজকে কোনোই কাজ ছিল না, আমার রান্নাও রেডি ছিল, গরুর মাংস রান্না করেছিলাম। এটা ক্লিপ নিতে একদম ভুলে গিয়েছি, ইদানিং এরকমই হচ্ছে আমার সাথে। তো যাই হোক, নেক্সট ভিডিওগুলোতে চেষ্টা করব ভাজা পোড়া ছাড়া কি ইফতার করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে ভাজা পোড়াটা না অনেক ভালো লাগে খেতে, কারণ রমজান মাসে ভাজা পোড়ায় যে পেঁয়াজ বেগুনি খাওয়ার যে মজা, এটা না অন্য সময় খেয়ে ওই ফিলটা আসে না, ভালো লাগে না। আমি জানি না কার আমার সাথে একমত। আর রমজান মাস বছরে একবারই আসে, আর আমরা না এত বেশি ডুবো তেলে ভাজা পেঁয়াজু বেগুনিগুলো সচরাচর করি না আমি আর কি। তো দেখা যায় রমজানের জন্যই ওয়েট করি, এই সময় খেতেই ভালো লাগে, তাই চাইলেও অ্যাভয়েড করতে পারছি না, বাট চেষ্টা করছি অ্যাটলিস্ট যেন 1-2 দিন পর পর হলে হয় আর কি। আপনারা হেলদি অপশনে কী খান রোজাতে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আই রিয়েলি নিড আইডিয়াস। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। লাইক দিয়ে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।